বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। হ্যাঁ, ভারতবর্ষের রাজনীতিতে দিনের পর দিন সারা বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি একেবারে অনুকূলে না বিপরীতে চলছে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আজকের এপিসোডে। থটস অফ সানারু প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরে নিত্য নতুন বিষয়ে সারা বিশ্বের রাজনৈতিক যে পরিস্থিতি সে বিষয়ে যেমন তুলে ধরে, ঠিক তেমন ভারতবর্ষের ইতিহাসেও রাজনৈতিক ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরে। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব, 2025 সালে দাঁড়িয়ে এই ভারতবর্ষ এবং খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ তো আজকে এই 2025 সালে হঠাৎ করে বিশ্ব মানচিত্রে উঠে এসেছে এমনটি তো নয়। এর ইতিহাস অনেক পুরাতন। সিন্ধু প্রদেশ থেকে শুরু করে, যেটা আজকের দিনে সিন্ধু বলতে বলতে আজকে হরপ্পা সাম্রাজ্য থেকে শুরু করে খ্রিস্টপূর্বাব্দ সম্রাট অশোকের সময় থেকে পরবর্তীতে নানা ঋষির নানা মত এসেছে বারবার ভারতবর্ষে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা, সেই সময় রাজারা এসেছেন, আক্রমণ করেছে, কেউ কেউ আক্রমণ করে ভারতবর্ষে পাকাপোক্তভাবে থেকে গেছে। এর ইতিহাস অনেক অনেক লম্বা। এই লম্বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে গেলে একটা এপিসোডে সম্ভব নয়, তবে একটু একটু করে বিভিন্ন জায়গায় থেকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। বিশেষ করে 1556 খ্রিস্টাব্দে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, সেই 1556 খ্রিস্টাব্দের পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সাম্রাজ্য যে জয়ী হয়েছিল আকবর এবং ইব্রাহিম লোদির পরাজয়ের পরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য শুরু হয়। সেই মুঘল সাম্রাজ্য শুরুর পরে প্রায় 300 বছর মুঘলরা ভারতবর্ষকে শাসন করেছে। তৎকালীন সময়ে ভারতবর্ষ ছিল আফগানিস্তান, উজবেকিস্তান, ছিল বাংলাদেশ, পাকিস্তান, ছিল মায়ানমার, এইরকম ছিল শ্রীলঙ্কা। এইরকমভাবে অনেক একটা বিশাল পরিধি নিয়ে ভারতবর্ষ ছিল। সেই ভারতবর্ষের সেই সময়তে জনসংখ্যা ছিল, আজকের দিনে শুনলে আপনারা অবাক হবেন, 15 কোটি। হ্যাঁ, তৎকালীন সময়ে এই সমগ্র যে ভারতবর্ষের কথা বললাম, এই টোটাল এলাকায় জনগণনা অনুসারে জনগণ ছিল 15 কোটি। সেই 15 কোটি আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকের দিনে শুধুমাত্র ভারতবর্ষে 150 কোটি। পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, শ্রীলঙ্কায় আছে, উজবেকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, এদিকে আহ নেপালে আছে, ভুটানে আছে, মায়ানমারে আছে। আমাদের এই ভারতবর্ষ টুকরো টুকরো হতে হতে এতগুলো দেশে পরিণত হয়েছে। সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষের যে মূল ভূখণ্ড, সেটা কিন্তু ভারতবর্ষ নামেই পরিচিত আছে। আফগানিস্তান একটা নতুন নামকরণ করেছে, পাকিস্তান নতুন নামকরণ হয়েছে, বাংলাদেশ নতুন নামকরণ হয়েছে, সিংহল শ্রীলঙ্কার নতুন নামকরণ হয়েছে। আবার ওদিকে যদি নেপাল ভুটান আলাদা নামকরণ হয়েছে, মায়ানমার আর সেটা আলাদা নামকরণ হয়েছে, কিন্তু ভারতবর্ষ সেই ভারতবর্ষই থেকে গেছে। কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি যত সময় গড়িয়েছে, এক এক সময় এক এক রকম হয়েছে। তার আগে আপনাদেরকে একটু একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেই বিষয়টা আপনাদের সামনে এই কারণে উপস্থাপন করতে চাই, কখনো ভারতবর্ষে নিজের রাজা ছিল, কখনো বহিঃশত্রুরা এসে রাজাকে উৎখাত করে তারা এই দেশে অর্থাৎ ভারতবর্ষের সোনা সম্পদ জহরত যত ছিল লুটপাট করে পালিয়ে গেছে। আবার কখনো কখনো ভারতবর্ষের মাটি জলবায়ুকে ভালোবেসে এই দেশে থেকে গেছে। এমন অনেক সাম্রাজ্য এরকম আছে, অনেক রাজারা আছে যারা বিদেশ থেকে এসে এই দেশে পাকাপোক্তভাবে থেকে গেছে, এই ভারতবর্ষের মাটির সঙ্গে মিশে গেছে, তাদের রক্ত জল হয়ে হাড় মাংস সব এই মাটিতে মিশে আছে। এইরকমও রাজত্ব ছিল। তবে সবচাইতে বেশি করে আমরা ইতিহাসে যেটা পাই, সেটা হচ্ছে 1556 সাল থেকে তারপরে 1757 সালের যে আমাদের পলাশির যুদ্ধ মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের স্বাধীন যে
রাজা, সে রাজার ক্ষমতাচ্যুত হয়ে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হাতে চলে যায়, ইংরেজদের হাতে। সেই ইংরেজরা প্রায় 200 বছর ভারতবর্ষকে শোষণ করেছে, শাসন করেছে, এবং পরবর্তীতে 1947 সালে ভারতবর্ষ যেভাবে স্বাধীনতা লাভ করেছে, তারপরে আমরা লক্ষ্য করে দেখেছি পাকিস্তান, বাংলাদেশ গঠন হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি 1947-এর পরে নতুন করে গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ হয়েছে। গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষে সেখানে এক এক সময় এক এক রকমের সরকার এসেছে, কখনো কংগ্রেস, কখনো বিজেপি পরিচালিত সরকার এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে কখনো যৌথভাবে সরকার ক্ষমতায় এসেছে, আবার কখনো একক সংখ্যাগরিষ্ঠতার সংখ্যায় ক্ষমতায় এসেছে। কিন্তু ষড়যন্ত্রের বীজ যে ভারতবর্ষের মাটিতে সেই যেদিন থেকে জন্ম হয়েছে ভারতবর্ষ, সেই বীজ বপন হয়েছে, সেই বীজ থেকে অঙ্কুর হয়, অঙ্কুর থেকে গাছ হয়। এই ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে বিভিন্ন ভাগে ভাগ হয়, কিন্তু একটা জিনিস কখনোই সমস্যার সমাধান হয়ে ওঠেনি, সেটা হচ্ছে ধর্মীয় যে সমস্যা, সেই ধর্মীয় সমস্যা। রাজরাজত্ব থেকে শুরু করে আজকে 2025 সালের শেষ সময় দাঁড়িয়ে, এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আপনাদের সামনে অকপটে আমি স্বীকার করছি যে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্নভাবে খণ্ড বিখণ্ড হয়েছে ভারতের ভূমি, ভারত ভূখণ্ড, কিন্তু একটা জিনিস খণ্ড বিখণ্ড হয়নি, একটা জিনিস ভেঙে যায়নি, সেটা হচ্ছে জাত। সেই জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া, সেই কাজী নজরুল ইসলামের গান কবিতায় আমরা দেখতে পেয়েছি। রবি ঠাকুরের সেই কবিতার মধ্যেও আমরা দেখতে পেয়েছি। আমরা বিভিন্ন সময় যে সমস্ত মনীষীরা এসেছে তাদের মধ্যে, তাদের কবিতা, তাদের গল্পে, তাদের চলাফেরার ভিতরে আমরা দেখেছি ভারতবর্ষের সবচাইতে বড় সমস্যা জাতপাত। সেই জাতপাতকে কেন্দ্র করে শেষ পর্যন্ত 1947 সালে ভারতবর্ষ ভেঙে দু টুকরো হয়ে গেল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে গেল সোশ্যালিস্ট, যেহেতু সর্বধর্মের সমন্বয়ে একটা দেশ। পাকিস্তান নিজেরা বলল যে আমরা আমরা মুসলিমদের যারা আসতে চাই আমরা একটা আলাদা রাষ্ট্র করলাম, এখানে চলে এসো। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, সমাধান হয়নি, কাজের কাজ কিছু হয়নি। কারণ আমরা দেখতে পাই বাংলাদেশ মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে। বাংলাদেশের সাধারণ জনগণ আজও অর্ধভুক্ত, আজও শিক্ষার আলোক থেকে অনেক অনেক দূরে, আজও তাদের উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে পারলো না। বাংলাদেশ রাষ্ট্র তৈরি হলো ঠিকই, কিন্তু আপামর বাংলাদেশের সাধারণ মানুষের কাজের কাজ কিছু হলো না। এক কথায় বলতে গেলে হাতে গোনা কয়েকটা মানুষের তাদের ব্যক্তিগত স্বার্থকে কায়েম করার জন্যই এই রাজনৈতিক মঞ্চ বলুন আর আপনার পাড়ার রাজনীতি বলুন, তাদের কিন্তু সবার একটাই লক্ষ্য, কিভাবে নিজেকে সর্বোচ্চ সিংহাসনে বসানো যায়। এই থেকে নিজেকে বের করিয়ে নিয়ে আসার জন্য আমরা দেখেছি কার্ল মার্কস এঙ্গেলসের যে তত্ত্ব, সমাজতন্ত্রের যে ভাবনা, সেই সমাজতন্ত্রের স্বপ্ন কত সুন্দর। যদিও সোভিয়েত ইউনিয়নের সেই সমাজতন্ত্র ছিল, এই বিষয়ে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আগামী ভিডিওতে। কিন্তু আজকের যে এপিসোড, সেই এপিসোডে মূলত যে বিষয়টা তুলে ধরতে চাইছিলাম, যে মুঘলরা ভারতবর্ষ আক্রমণ করেছিল, কিন্তু তারা ভারতবর্ষকে ভালোবেসে এই ভারতবর্ষের জলবায়ুর সঙ্গে মিশে গিয়ে তাদের জীবনকে এবং শেষ নিজের শরীর, অর্থাৎ জীবন শেষ হওয়ার পরেও অবশিষ্ট তাদের দেহ অবশেষ এই ভারতের মাটিতেই রেখে গেছে। তাদের মধ্যে হচ্ছে মুঘল সাম্রাজ্য। সে মুঘল সাম্রাজ্যকে কেন্দ্র করে নতুন করে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি, বাতাবরণ চলছে। এখন ঘটনা হচ্ছে আমাদের বর্তমানে ভারতবর্ষে যে সরকার বিলং করছে, বিজেপি পরিচালিত এনডিএ সরকার, সেই এনডিএ সরকার সবসময়কার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যতটা কথা বলে, তার চাইতে বেশি কথা বলে মুঘল সাম্রাজ্য বা সুলতান বংশধররা যেভাবে সর্বমোট যদি সেই সাম্রাজ্যের দিকে খেয়াল করি, তাহলে প্রায় 700 বছর ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে আরএসএস মদতপুষ্ট ভারতবর্ষে যে সরকার চলছে, সেই সরকারের কাছে আমার এই ভিডিওর মধ্য দিয়ে বার্তা দিতে চায় যে সত্যি যদি ভারতবর্ষে হিন্দুদেরকে একদম বিনিষ্ট করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, যদি সেই সময়কার রাজারা, সেই সময়কার বিদেশি যারা রাজা সেজে ভারতে ছিল,
ভারতীয় হিন্দুদের উপরে অত্যাচার করেছে সেই কথা বলছে। আমরা লক্ষ্য করে দেখি যে শুধুমাত্র যে ভারতবর্ষের রাজা বা মুঘল সাম্রাজ্যে বড় 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 মাপের হিন্দু মন্ত্রীরা ছিলেন, হিন্দু সেনাপতি ছিলেন, বীরবল ছিলেন, সেখানে আমরা দেখেছি, আমরা ইতিহাসে পড়েছি। এই যে বিপরীত একটা মেরুর যে চিন্তা ভাবনা 1947 সালের পরে থেকে আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকার যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে একটু একটু করে বীজ বপন করে সারা ভারতবর্ষের হিন্দুদেরকে উত্তপ্ত করছে, মুসলিমদেরকে একঘেয়ে কোণঠাসা করার জন্য তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ চেষ্টা আজকে থেকে শুরু করেছে এটা নয়, তাদের স্বপ্ন প্রায় 70-80 বছর ধরে চলছে এই স্বপ্ন। তাই যে কোনো সময়তে আপনারা দেখেছেন দিল্লির যে 1992 সালের যে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে গিয়েছিল, কি কারণে না, তো বাবরি মসজিদকে ধ্বংস করাকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত আমরা 2024 সালে যে রায় দেখেছি, সেখানে আমরা একটা শুধুমাত্র বিশ্বাসের উপরে কেন্দ্র করে কেউ বাইরে থেকে মন কোনো কিছু পুশ করে দিয়ে সেখানে যে বলা যে অযোধ্যা তাদের রাম মন্দির ছিল, এটাকে ভেঙে সম্রাট বাবর এখানে বাবরি মসজিদ তৈরি করেছিল, সেই কারণ থেকে ভেঙে দেওয়া হয়েছে। এই যে একটা বিভিন্ন ধরনের মানে কি বলবো, এটাকে অরাজকতার একটা পরিস্থিতি করতে চাইছে ভারতবর্ষের রাজনীতিতে, একটা অস্থিরতার মেরুকরণের রাজনীতি করতে চাইছে। সাধারণ মানুষকে কিন্তু বুঝতে হবে, জানতে হবে মুঘলরা ভারতবর্ষে যা কিছু দিয়েছে, বর্তমানে বিজেপি সরকারের আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ভারতবর্ষে বিজেপি সরকার কি কি দিয়েছে। এই স্বাধীন ভারতবর্ষে প্রজাতন্ত্রী গণতন্ত্রে বাংলাদেশ, এই ভারতবর্ষে আপনারা যদি খেয়াল করেন তাহলে প্রথম থেকে আজ পর্যন্ত নিজেরা বুকে হাত দিয়ে বলবেন যে এই মোদী সরকার, এনডিএ সরকার ভারতবর্ষকে কি কি দিয়েছে। একটা এখনো পর্যন্ত সেই রকম বড় মাপের কোনো প্রজেক্ট তৈরি করতে পারেনি। নিজেকে হিন্দু বলে জাহির করলেও এইরকম করে তারা এখনো পর্যন্ত চায় না, যেরকম তাদের নিজের প্রোডাক্ট নিজে তৈরি করে এবং নিজেরা ব্যবহার করে সর্বপ্রথম খোলা মার্কেটে তারা দিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রায় 150 কোটি জনগণ বিদেশিদের উৎপন্ন পণ্যের উপরে নির্ভর করে বসে থাকে। এটা অত্যন্ত উদ্বেগের, এটা অত্যন্ত দুঃখের। এরা বলতে চায় মুঘল সম্রাটরা নাকি তারা নিজেদের সম্পদ কোথায় লুটপাট করে নিয়ে গেছে, ভারতবর্ষের সম্পদ তারা লুটপাট করে নিয়ে গেছে। আমি বর্তমানে যে সরকার এইরকম অভিযোগ করছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মুঘল সাম্রাজ্যের যারা বাদশাহ ছিলেন, যারা রাজা ছিলেন, মুঘল সম্রাটরা কখনোই ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষ থেকে লুটপাট করে নিয়ে যায়নি। লাস্ট যদি ঔরঙ্গজেব পর্যন্ত আপনারা যদি দেখেন, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত দেখেন, তারপরে আপনারা কখনো কোথাও দেখতে পাবেন না যে ভারতবর্ষ থেকে মুঘল সম্রাটরা তাদের সম্পদ নিয়ে উজিকিস্তান কি আফগানিস্তান না কোথায় গিয়েছে, কোথাও যায়নি তারা। এই ভারতকে সুষ্ঠুভাবে কিভাবে রাস্তাঘাট থেকে শুরু করে তারা চিন্তা ভাবনা করেছে সারা বিশ্বের ময়দানে ভারতবর্ষকে কিভাবে উচ্চ সিংহাসনে বসানো যায়। তাই যারা মনে করেন যে হামলাকারী ছিল আকবর, ছিল সবচাইতে একজন দেশদ্রোহী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি মনে করেন যে অশোক স্তম্ভ ব্যবহার করে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত থেকে সারা পৃথিবীতে অশোক স্তম্ভ হচ্ছে সবচাইতে একটা সুন্দর একটা দিক, মানে সুন্দর একটা নিদর্শন অশোক স্তম্ভ। এবং আপনারা জানেন জাতীয় পতাকাতে একটা সার্কেল ব্যবহার করা হয়, সেটাও অশোক সার্কেল নামে আমরা পরিচিত। তাহলে এর সম্পর্কে যদি আপনারা দেখতে যান তাহলে এই অশোক এই অশোক কতটা যুদ্ধে জড়িয়েছিলেন এবং তিনি আস্তে আস্তে সারা ভারতবর্ষকে প্রসারিত করতে করতে একটা সময় গিয়ে বর্তমানে যেটা উড়িষ্যা অর্থাৎ কলিঙ্গ, সেই কলিঙ্গ রাজ্যকে দখল করার জন্য প্রায় নাই নাই করতে করতে প্রায় 3 লক্ষাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করেছিলেন। তাহলে কি আপনি এই হত্যার পক্ষে? যদি এই হত্যার বিপক্ষে হয়ে থাকেন তাহলে আপনাকে বলতে হবে আজকের দিনে ভারতবর্ষে, যদিও আমরা মনে প্রাণে বিশ্বাস করি সম্রাট অশোক সারা ভারতবর্ষকে একটা উচ্চ শিখরে তুলে নিয়ে গেছে, ঠিক তেমনভাবে আমরা এটাও বিশ্বাস করি ভারতবর্ষে যে মুঘল সম্রাটরা সাম্রাজ্য চালিয়েছিলেন সেই সাম্রাজ্যে সবচাইতে
উচ্চ সিংহাসনে বসিয়েছিল। কেননা আজকের দিনে তাজমহল থেকে শুরু করে, কুতুব মিনার থেকে, লালকেল্লা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন স্মৃতিসৌধগুলো আজকে বিরাট বিরাট পরিচিতি সারা বিশ্বের ময়দানে আমাদেরকে, আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করি। তাই যারা আজকের দিনে হিন্দুত্ববাদীকে সামনের দিকে নিয়ে এসে ভারতবর্ষের ইতিহাসকে কালেমালিপ্ত করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতবর্ষের ইতিহাস মুছে দেওয়া যাবে না। ভারতবর্ষের ইতিহাসকে শেষ করে দেওয়া যাবে না। ইতিহাস ছিল, থাকবে। একটা বাবরি মসজিদ ভেঙে দিয়েছেন মানে এই নয় ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের ইতিহাস শেষ করে দেওয়া হয়েছে। আগামী দিনে নিশ্চয় ভারতবর্ষ আগামী দিনকে আরো আরো সুন্দর থেকে সুন্দরতর জায়গায় নিয়ে যেতে গেলে এই আধুনিক যুগে গোলা কামান বারুদের যুগ নয়, এই আধুনিক যুগটা হচ্ছে স্যাটেলাইটের যুগ, এই আধুনিক যুগ হচ্ছে এআই এর যুগ, এই আধুনিক যুগ ড্রাইভার ছাড়া কার চালানোর যুগ। এই আধুনিক যুগে এমন এমন স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বকে হাতের মুঠোতে নিয়ে আসা হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ আজকে তারা ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দিয়ে ভারতবর্ষকে আবারও সেই রামরাজ্য প্রতিষ্ঠান করে বিশ্বের মঞ্চে একদম পিছনের সারিতে নিয়ে চলে যেতে চাইছে। তাই আমি অনুরোধ করে বলতে চাই, আপনারা রাম রহিমের বা ইসলাম ধর্মের দোহাই দিয়ে বা ইসলাম ধর্মকে কালিমালিপ্ত করে বা হিন্দু ধর্মের বিভিন্ন মনীষীদের কালিমালিপ্ত করে ভারতবর্ষকে অযথা বিতর্কের মধ্যে বিশ্বমঞ্চে তুলে ধরবেন না। বিশ্বমঞ্চে তুলে ধরুন, বিশ্বমঞ্চে কম্পিটিশনের জায়গাটা নিয়ে আসুন। ভারতবর্ষ কতটা, আবুল কালাম আজাদের দৃষ্টিকোণ থেকে আপনারা দেখুন, আবুল কালাম আজাদ যদি না থাকতেন, তিনি যে ধর্মেরই মানুষ হোক না কেন, আবুল কালাম যদি না থাকতেন, স্যার আবুল কালাম আজাদ আজকে ভারতবর্ষে যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে ভারতবর্ষ আজকে কোন জায়গায় গিয়ে থাকতো? একটু ওকে হাত দিয়ে বলুন, তাকে নিয়ে রিসার্চ করুন। আগামী দিনে আমাদের যে যুদ্ধ সামরিক যে যে বিষয়গুলো আন্তর্জাতিক জায়গাতে, সেই জায়গাগুলোতে আপনারা বেশি করে ফোকাস দেন। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, আর বাড়াচ্ছি না। নিশ্চয়ই আগামী দিনে আপনাদের সামনে আবারও তুলে ধরবো ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। নতুন একটা এপিসোডে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার সঙ্গে, থাটস অফ সানারুলের সঙ্গে।